হ্যালো এভরিওয়ান, আমি আবিদ মাহমুদ তোমাদের সাথে আছি। আজকে চ্যাপ্টার 3 অধ্যায় বল নিয়ে অর্থাৎ ফোর্স নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা যারা আমাদের দ্বিতীয় অধ্যায় লেকচার ভিডিও দেখেছো ঠিক একইভাবে আমরা আগাবো। প্রথমে আমরা অধ্যায়ের কনসেপ্ট পড়বো, দেন ওই কনসেপ্ট রিলেটেড কিছু ম্যাথ করব এবং কিছু অ্যাডভান্স ম্যাথ করব। এছাড়াও তোমাদের জন্য কিছু হোমওয়ার্কের ব্যবস্থা থাকবে, যেটা তোমরা আমাদের গ্রুপ যেটা আছে ফেসবুক গ্রুপ সেখানে আপলোড দিলেই তোমাদের সমাধান ঠিক হয়েছে কিনা এবং সমাধান ঠিক না হলে পরবর্তীতে আমরা সলিউশন দেখানোর চেষ্টা করব। সেম ওয়েতে আমরা আগাবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকো। 2 নাম্বার অধ্যায় যারা কমপ্লিট করোনি লেকচার ভিডিও, তারা অবশ্যই অবশ্যই অধ্যায় 2 এর লেকচার ভিডিও কমপ্লিট করো। অ্যান্ড আমরা যেহেতু ফ্রি অফ কস্ট ভিডিওগুলো বানাচ্ছি, সো তোমাদের উৎসাহ পেলে ভিডিওগুলো আমাদের আরো ভালো হবে। সো চেষ্টা করো যে তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন আর কথা না বাড়াই, আমরা হচ্ছে আমাদের লেকচার শুরু করি। আমাদের আজকের লেকচার হবে অধ্যায় 3 বলের উপরে। তো যখনই আমরা বলের কথা বলছি তখন আমাদের নিউটন সাহেবের কথা অবশ্যই মনে রাখতে হবে। এই নিউটন সাহেব মানুষটা অনেক বেশি ট্যালেন্টেড ছিল এবং সে আমাদের বল নিয়ে মোট 3টা সূত্র প্রকাশ করে। এবং এই প্রকাশটা আসলে করে হচ্ছে 1687 সালে। তার একটা বই ছিল, যেই বইয়ের নাম হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে না, জাস্ট খুবই একটা ইন্টারেস্টিং বই ছিল। তো সেই বয়সে ভর গতি এবং বলের মধ্যে তিনি সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেছিলেন। এবং এই 3টি সূত্রকেই আমরা বলের 3টা সূত্র হিসাবে জানি। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই 3টা সূত্র থেকেই আমরা বলের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সম্পর্কে ধারণা পাবো। একই সাথে কত পরিমাণ বল প্রয়োগ করা হলে কি পরিমাণ সরণ ঘটবে, কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ আমরা বলের পরিমাপ সম্পর্কে ধারণা পাবো। এবং একই সাথে বলের নেচার বা ফোর্সের নেচার অর্থাৎ বলের প্রকৃতি কেমন, বল কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়, কিভাবে মানে বল পজিটিভ মানে কি, বল নেগেটিভ মানে কি, অর্থাৎ বলের যে নেচার বা বলের যে প্রকৃতি, যেভাবেই তুমি বলো না কেন, সেই বলের প্রকৃতি সম্পর্কেও আমরা ধারণা লাভ করব। তাহলে নিউটনের এই সূত্র দিয়েই কিন্তু আমরা মূলত আমরা আমাদের বাস্তব লাইফে যত ধরনের বল প্রয়োগ করা হয় সেগুলোকে ব্যাখ্যা করতে পারি। বাট নট নেসেসারি যে আমরা সবগুলো আসলে বলকে ব্যাখ্যা করতে পারি। একটু অ্যাডভান্স লেভেলের জন্য আমি একটু তোমাদের বলে রাখি, যখনই তোমরা ইন্টারে যাবা তখন মডার্ন ফিজিক্সের কিছু কনসেপ্ট আসবে, অর্থাৎ আইনস্টাইন রিলেটেড কিছু কনসেপ্ট আসবে। যখন দেখবা যে একটা বস্তুর ভর খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে এবং তার ভেলোসিটি আলোর বেগের কাছাকাছি চলে যাচ্ছে, এমন টাইমে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মডার্ন ফিজিক্সের রুলস গুলো মেনে রাখি। অর্থাৎ বাস্তব জীবনে আমরা সব জায়গাতেই নিউটনিয়ান ফোর্সের আসলে কাজ কারবার করতে পারি, কিন্তু কিছু কিছু সময় যখন অনেক বেশি ভেলোসিটি থাকে এবং মাসের পরিমাণ অনেক কম হয় অর্থাৎ ভর খুবই কম হয়, সেক্ষেত্রে কিন্তু আর আমরা নিউটনিয়ান এই বলবিদ্যাকে ইউজ করতে পারি না, তখন আমাদের মডার্ন ফিজিক্সের আসলে সহায়তা নিতে হয়। তো যাই হোক, সেগুলোতে আমরা পরবর্তীতে ইন্টারে গেলে আলোচনা করব। মোটামুটি আমরা সবগুলো থেকেই নিউটনিয়ান যে গতির সূত্র আছে সেগুলো দিয়েই আমরা আসলে কাজ চালাতে পারবো। আমাদের যে নিউটনের প্রথম সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে, বাহ্যিক যদি আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তুই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এই জিনিসটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। প্রথম অংশের যে পার্টটা আছে অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, এটা তো আমরা দেখি। ধরে নাও যে এখানে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে দেখা যাচ্ছে যে আমরা একটা বই রেখে দিছি অথবা একটা বল রেখে দিছি। তো এই বলটাকে যদি আমরা প্রয়োগ না করি, মানে বল প্রয়োগ না করি, এই বস্তুটাকে এই অবজেক্টটাকে বল প্রয়োগ না করি, তাহলে দেখো এই বস্তুটা কি আসলে কখনো নড়বে? কখনোই নড়বে না। যখনই এই বস্তুটাকে বল প্রয়োগ করব কেবল মাত্র তখনই স্থির বস্তু আসলে গতিশীল হয়। এবং আমরা আমাদের বাস্তব লাইফেও দেখি যে যে কোনো বস্তু স্থির আছে, তার উপর কোনো বল প্রয়োগ না করতেছি বা তাকে ঠেলতেছি না অথবা তাকে টানছি না, সেই ক্ষেত্রে কিন্তু সেই বস্তুটা কোনো মুভমেন্ট করে না। তাহলে স্থির বস্তু যে স্থির থাকে এইটা আমরা দেখতে পারি। কিন্তু ধরো গতিশীল বস্তু যে সুষম দ্রুতিতে, সুষম দ্রুতি মানে কি, মানে সুষম বেগে, অর্থাৎ যেই ভেলোসিটিতে সে চলছিল সেই ভেলোসিটিতেই সরল পথে সর্বদা চলতে থাকবে। সরল পথে কেন বলছে, অর্থাৎ বল প্রয়োগ না করলে কখনো বস্তু তার গতিপথ বদলায় না। এই গতিপথ মানে আছে, এই গতিপথ মানে হচ্ছে সে তার গতির দিক বদলায় না, ঠিক আছে। সরল পথে চলার কথাটা এই কারণেই বলা হয়েছে যেন সে তার গতির দিক যে না বদলায় এটাকে বোঝানো হয়েছে। তাহলে গতির দিক যদি না বদলায়
গতির দিক যদি না বদলাই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে ওই গতিশীল বস্তু সবসময় একই গতিতে একই দিকে চলতে থাকবে। কিন্তু আমরা কি বাস্তব লাইফে এমন দেখতে পারি? আমরা কিন্তু বাস্তব লাইফে এমন দেখতে পারি না। ধরো একটা মাঠের মাঝখানে তুমি একটা ফুটবলকে কিক মারছো, তো তারপর সে একটা ভেলোসিটি ভি নিয়ে আগাচ্ছে, তো সে কি আজীবন আসলে ওই ভেলোসিটি ভি নিয়ে সারা জীবন চলতে থাকে যদি তাকে থামানো না হয়? উত্তর হচ্ছে না। কোন একটা বস্তুকে ধাক্কা দিলে দেখা যায় যে সেই বস্তুটা গতিশীল হচ্ছে, কিন্তু কিছু সময় পরে সে কিন্তু স্থির হয়ে যায়। এই স্থিরটা হয়ে যায় কেন? এর কারণ হচ্ছে সেখানে বাতাসের ঘর্ষণ থাকে। সেখানে আমরা যেই তলের উপর বস্তুটাকে গড়ায় দিয়েছি অথবা চলন্ত করেছি, সেই তলের একটা ঘর্ষণ থাকে। তো ফ্রিকশন বা ঘর্ষণ থাকার কারণে আমরা কিন্তু আমাদের বাস্তব দুনিয়ায় গতিশীল বস্তুকে না থামানো পর্যন্ত অথবা বাহ্যিক বল না প্রয়োগ করা পর্যন্ত এইভাবে গতিশীল থাকতে দেখি না। এর কারণ হচ্ছে ঘর্ষণ। আবার ঘর্ষণ কিন্তু ইটসেলফ একটা বল। তার মানে আমরা বাস্তব জীবনে আসলে যে ঘর্ষণ বলটা যেটা আসলে চোখে দেখছি না, সেটা কিন্তু একটা বাহ্যিক বল। এই কারণে আমরা এরকম সুষম দ্রুতিতে দেখতে চলতে থাকতে দেখি না। যদি এমন হতো যে একটা ভ্যাকিউম আছে, অর্থাৎ যেখানে কোনো বাতাসের বাধা নাই, বাতাসের ফ্রিকশন নাই, এবং সেখানে একটা যদি এমন হয় যে একটা বস্তু আছে যেই বস্তুটাকে আমরা আহ কোনো ঘর্ষণহীন বা ফ্রিকশনলেস একটা সারফেসের উপর বা তলের উপরে আসলে চলতে দিয়েছি, তাহলে কিন্তু আমরা দেখতাম যে বস্তুটা আসলে সুষম দ্রুতিতেই চলছে। আমরা যখন মহাকাশে রকেটকে পাঠাই দিই, রকেট কিন্তু এইভাবেই আগাতে থাকে। কেননা মহাশূন্যে কিন্তু একে তো ভ্যাকিউম, তারপরে সে যেই তল বরাবর চলছে সেখানে কিন্তু কোনো ফ্রিকশন থাকে না। এজন্য মহাবিশ্বে যদি তুমি কোনো একটা বস্তুকে আসলে আজীবনের জন্য, দেখা যাচ্ছে যে একটা বস্তুকে জাস্ট ভি বেগে ছুঁড়ে ফেলে দাও, তাহলে বস্তুটা কিন্তু আজীবন ওই ভি বেগেই সামনের দিকে চলতে থাকবে মহাকাশের ভিতরে বা মহাশূন্যের ভিতরে। তাহলে এই জিনিসটা কিন্তু সত্য হবে যদি আমরা কোনো একটা ফ্রিকশনলেস এবং এয়ারলেস কোন একটা মিডিয়াম তৈরি করতে পারি। আচ্ছা, আমাদের সূত্রের মধ্যে আরেকটা অংশ আছে যেখানে বলছে বাহ্যিক কোনো বল, এবং এটাকে আমরা লাল কালি দিয়ে হাইলাইট করছে। এটার মানে কি? এটার মানে ফোর্স প্রয়োগ করতে হবে, কিন্তু সেই ফোর্সটাকে প্রয়োগ করতে হবে কিন্তু সিস্টেমের বাইরে থেকে। এখন আমি আবার কয়েকটা আননোন শব্দ বললাম, সেটা হচ্ছে সিস্টেম। এই জিনিসটা তোমরা ফিজিক্সে আমার এই লেকচার ওয়ানে বারবার বারবার মনে রাখবা। সিস্টেম জিনিসটা কি, এনভায়রনমেন্ট জিনিসটা কি? সিস্টেম জিনিসটা হচ্ছে, ধরো একটা বস্তুর তুমি গতি পরিমাপ করতেছো, অথবা একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, সেই বস্তুটার তুমি ভেলোসিটি নির্ণয় করতেছো, ত্বরণ নির্ণয় করতেছো। অর্থাৎ যেই বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেই বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং যেই বস্তুর মোশন আমরা নিয়ে আলোচনা করতেছি, মোশন মানে গতি নিয়ে আলোচনা করছি, যে বস্তুর বেগ নিয়ে, যে বস্তুর স্মরণ নিয়ে আমরা আলোচনা করছি, সেটাকে বলা হয় হচ্ছে সিস্টেম। আর বাদ বাকি তার পাশে যা কিছু আছে সেইগুলো হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এবং সিস্টেম, তাহলে যেই বস্তুটার গতি নিয়ে আমরা আলোচনা করতেছি তাকে বলছি সিস্টেম, যেগুলো তার আশেপাশে আছে সবগুলোই তার জন্য হচ্ছে এনভায়রনমেন্ট। এখন এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বাইরে থেকে ওই সিস্টেমের উপর বল প্রয়োগ করতেছি, অর্থাৎ বলটা যে প্রয়োগ করতেছি এটা কি করছি, ওই সিস্টেমের বাইরে থেকে আমরা বল প্রয়োগ করছি। তুমি এখন চিন্তা করো যে সিস্টেমের ভিতর থেকে বল প্রয়োগটা কেমন হতে পারে। ধরো একটা রাস্তা আছে, ধরে নিলাম আমাদের একটা রাস্তা আছে, সেই রাস্তায় একটা ট্রাক আছে, ঠিক আছে? সেই রাস্তায় একটা ট্রাক আছে, ধরে নাও এই যে একটা ট্রাক সেখানে আছে। এখন ঈদের দিন কি হয় যে আমাদের টিকটকার যারা ভাই বোন আছেন, ঠিক আছে, অতিরিক্ত মাল্টি ট্যালেন্টেড মানুষজন, তারা কিন্তু ট্রাকের উপর উঠে নাচানাচি করে। তো ধরো একটা টাইমে ট্রাক নষ্ট হয়ে গেল। ট্রাক নষ্ট হওয়ার পরে তারা ট্রাকের উপর দাঁড়ায় ট্রাকের এই সামনের অংশ ঠেলতেছে। তাইলে তুমি কি চিন্তা করো তো, এই এই যে এখানে যদি 100টা টিকটকারও থাকে, তো তারা মিলে কি ধাক্কা দিয়ে এই ট্রাকটাকে সরাতে পারবে? উত্তর হচ্ছে তারা কিন্তু এই ট্রাকটাকে সরাতে পারবে না। তুমি আজীবন যদি গাড়ির ভিতরে থেকে গাড়িকে ঠেলতে থাকো, ঠিক আছে, গাড়ির সিটে সিটে বসে গাড়িকে ঠেলতে থাকো সামনের দিকে, গাড়ি কিন্তু আজীবনেও সামনে আগাবে না। কেননা এখানে যার মোশন তুমি বৃদ্ধি করার চেষ্টা করতেছো সেটা কিন্তু এই পুরোটাই, এবং তুমি অলরেডি সিস্টেমের ভিতরে বসে আছো। এই কারণে সিস্টেমের ভিতরে থেকে কখনো সিস্টেমকে গতিশীল করা যায় না, অথবা ফোর্স অ্যাপ্লাই করলেও সেটা আসলে কখনো কাজে দেয় না। এই ট্রাককে যদি নড়াতে হয়, তাহলে 100 জন টিকটকারকে গাড়ির বাইরে থেকে যেয়ে ট্রাককে ঠেলতে হবে, তাই না? ট্রাকের বাইরে এসে ট্রাককে ঠেলতে হবে। তাহলেই কিন্তু এই সিস্টেমের উপরে এনভায়রনমেন্ট থেকে অথবা বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে, রাইট? তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে
যে কোন বস্তু, যেই বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করতেছি সেটাকে বলা হচ্ছে সিস্টেম। এবং আমাকে যদি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই অবশ্যই সেই সিস্টেমের বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। নিউটনের সূত্র আমাদেরকে বলতেছে যে যদি বল প্রয়োগ না করি, মানে এক্সটার্নাল ফোর্স না অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীলই থাকে, রাইট? সুষম দ্রুতিতে সরল পথে চলমানই থাকে। এখন এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস জানতে পারি। প্রথমত, একটা বস্তুর নেচার হচ্ছে ফোর্স অ্যাপ্লাই না করলে সেই বস্তু আসলে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এটা তার স্বাভাবিক প্রকৃতি বা এটা তার স্বাভাবিক নেচার। প্রথমত আমরা এই সম্পর্কে একটা ধারণা পাই। দ্বিতীয়ত আমরা আরেকটা ধারণা পাচ্ছি। সেই ধারণাটা কি পাচ্ছি? যে কোনো একটা বস্তুর জড়তার পরিবর্তন ঘটাতে চাইলে, অথবা জড়তার বিরুদ্ধে কাজ করতে হলে, অথবা বস্তুটার জড়তার চেঞ্জ করতে হলে, অথবা বস্তুটাকে, স্থির বস্তুকে গতিশীল করতে গেলে, অথবা গতিশীল বস্তুর গতির দিক বদলাতে গেলে, অথবা গতির মান বদলাতে গেলে আমাদের কিন্তু সেখানে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু দুইটা জিনিসের ধারণা পাই। একটা পাই জড়তার, অর্থাৎ একটা বস্তুর নেচার আছে, স্থির বস্তু স্থিরই থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়, সেটাকে বলা হয় তার জড়তা। এটা হচ্ছে একটা বস্তুর প্রকৃতি বা স্বাভাবিক প্রবৃত্তি। আরেকটা জিনিস আমরা বুঝতে চাইলাম, এই যে একটা লোক যে ঘুমায়েছিল সে ঘুমন্ত অবস্থাতেই থাকতে চায়, সেই মানুষটাকে যদি উঠাতে হয় তাহলে তাকে কি করতে হবে? পানি ঢেলে দিতে হবে, অর্থাৎ বাইরে থেকে কিছু কাজ করতে হবে। এই যে যে বাইরে থেকে কাজ করার প্রক্রিয়া অথবা চলন্ত করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলতেছি ফোর্স বা বল। তাহলে আমরা দুইটা যে ধারণা পাইলাম, সেখান থেকে আমরা প্রথম যে ধারণা পেয়েছিলাম সেটা হচ্ছে জড়তা। এবং এই কারণেই জড়তার সংজ্ঞা দেওয়া হয়েছে। একটা জিনিস তোমাদের কিন্তু এক্স্যাক্টলি নিউটনের প্রথম সূত্র ক নাম্বারে লিখতে দিবে, এবং এক্স্যাক্টলি এমসিকিউ থেকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাইলাম। অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে, সিকিউ এর এ নাম্বার বা ক নাম্বারে আসবে। আচ্ছা, এবার আসো জড়তা। তাহলে জড়তা বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? জড়তা বলতে আমরা সেটাই দেখছিলাম যে একটা বস্তু যে চিরকাল সে অবস্থাতেই থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হবে হচ্ছে তার জড়তা। এখন এই জড়তা আসলে কম বেশি হয়। কেমন কম বেশি হয়? ধরো একটা বস্তু আছে, যেই বস্তুর ওজন হচ্ছে 1 কেজি, ঠিক আছে? 1 কেজি না, ধরো তোমার দুইটা বন্ধু আছে, তার মধ্যে আমার মতো মোটা বন্ধু একটা, যার ওজন ধরো নিয়ারলি 90 কেজি। আরেকটা বস্তু আছে ধরো, যে একদম চিকন, আমার বন্ধু অয়নের মতো, সার ওজন ধরো 10 কেজি। 10 কেজি দিলে আসলে একটু কমই হয়ে যায়, বেচারা এতটাও শুকনা না। আর ধরে নাও সে, তার ওজন 10 কেজি না, তার ওজন হচ্ছে 50 কেজি, ঠিক আছে? তাহলে দুইটা বন্ধু আছে, একজনের ওজন 50 কেজি, আরেকজনের ওজন কত? 100 কেজি। এখন 50 কেজির যে বন্ধু আছে সে কিন্তু খুব জোরে দৌড়াদৌড়ি করতে পারে, তাই না? আর 90 কেজির যে বস্তু আছে, মানে বন্ধু আছে, সে কিন্তু নড়াচড়া করতে তেমন চায় না, সে সারাদিন আমার মতো ঘুমাতে চায়। তাহলে তুমি চিন্তা করো, 50 কেজির যে বস্তুটা আছে, ইনিশিয়ালি যদি মানুষ নাও হয়, বস্তুও হয়, এর উপর ফোর্স অ্যাপ্লাই করলে এ কিন্তু নড়তে চাবে কম। আর এর উপর ফোর্স অ্যাপ্লাই করলে, সরি, এর উপর ফোর্স অ্যাপ্লাই করলে সে কিন্তু এর তুলনায় বেশি নড়তে চাবে, রাইট? আর এই বস্তু 90 কেজির উপরে বস্তুর উপর অ্যাপ্লাই করলে সে কিন্তু নড়তে চাবে কম। তাহলে কোন একটা বস্তুর ভর আসলে কি ডিফাইন করে? একটা বস্তুর ভর এটাই ডিফাইন করে যে তার জড়তার পরিমাণ কেমন। তাহলে যার জড়তার পরিমাণ বেশি, সে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটাতে চায় না। অর্থাৎ যে বস্তুর ভর বেশি, সে বস্তুর জড়তা বেশি। যে বস্তুর জড়তা বেশি, তার ভর বেশি। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ভর আছে, যেটাকে আমরা বলতেছি আনচেঞ্জেবল, যেটা চাঁদে গেলেও যা হয়, পৃথিবীতে থাকলেও তাই হয়, সূর্যতে গেলেও তাই হয়, মেরুতে গেলেও তাই হয়, ইভেন কি আমাদের যে কর্কট ক্রান্তি রেখা আছে তার উপর দাঁড়ালেও সেটাই হয়। তাহলে সেই ভর যেটা হচ্ছে একদম ইউনিফর্ম জিনিস, ঠিক আছে, ইউনিভার্সাল জিনিস, সেই ভর জিনিসটা কি? আসলে আর কিছুই না, পদার্থের জড়তার পরিমাপ। অর্থাৎ পদার্থের সেই নেচারের পরিমাণটাই হচ্ছে আমরা প্রকাশ করি ভর দ্বারা। এবং আমরা দেখলাম যে যেই বস্তুর আসলে ভর বেশি, সেই বস্তুর জড়তা বেশি। এবং এইটার একটা উদাহরণ কি, যদি আমরা একদম ট্রাক একটা সাইকেলের মধ্যে তুলনা করি, তাহলে আমরা দেখবো যে একটা ট্রাককে যদি গতিশীল করতে হয়, তাহলে কিন্তু আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আর একটা সাইকেলকে কিন্তু তেমন একটা ফোর্স দেওয়া লাগে না, সে কিন্তু চলতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে যার ভর বেশি তার জড়তা বেশি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝতে পারলাম, জড়তা যেহেতু একটা ভরের পরিমাপ,
বা ভর হচ্ছে জড়তার পরিমাপ, জড়তা কিন্তু সবসময় একটা স্কেলার রাশির মতো আচরণ করবে। তাহলে জড়তা কি করবে? স্কেলার একটা রাশির মতো আচরণ করবে, এটাও আমাদের একটা মনে রাখার বিষয়। এই জড়তাকে দুই ভাবে ভাগ করা হয়, একটাকে বলা হয় হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটাকে বলা হয় হচ্ছে গতি জড়তা। তাহলে একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে। স্থিতিশীল বস্তু চিরকাল যে স্থির থাকতে চায় তাকে বলা হয় হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু যে চিরকাল গতিশীল থাকতে চায় তাকেই বলা হবে হচ্ছে তার গতি জড়তা। এই গতি অক্ষুণ্ণ রাখা কি, এটা আমরা একটু নেক্সট স্লাইডে গেলেই দেখব যে আসলে আমরা গতির অক্ষুণ্ণ রাখা বা গতি অপরিবর্তিত রাখা বলতে আসলে 5 থেকে 6 ধরনের ঘটনা সেখানে ঘটতে পারে। আমরা এটা নিয়ে একটু পরে ইনশাল্লাহ অ্যানালাইসিস করব। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা হয়তোবা অনেকে বোর হতে পারো, ভাই কনসেপ্ট পড়াচ্ছে কেন? বাবা, প্রত্যেকটা কনসেপ্ট থেকেই এক একটা ম্যাথ তৈরি হয়। তুমি যদি কনসেপ্ট না জানো, তুমি কোনো ম্যাথ সলিউশন করতে পারবা না, তুমি জাস্ট ম্যাথ মুখস্থ করে যাবা। মানুষ যদি কনসেপ্ট জানে, যে কোনো ধরনের ম্যাথ ফেস করার তার দক্ষতা তৈরি হয়ে যায়। তো এই কারণে আমাদের অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে আগে কনসেপ্ট পড়ার, দেন ম্যাথ করার। আমি প্রায় এই অধ্যায়ের কমপক্ষে 50টা ম্যাথ করাবো ইনশাল্লাহ, মানে হোমওয়ার্ক সহ এবং ক্লাসে ম্যাথ করানো সহ প্রায় 50 টাইপের বা 50 ধরনের ম্যাথ তোমাকে আমি দিব। কিন্তু সেটা করতে গেলে আগে আমাদের অবশ্যই অবশ্যই কনসেপ্টটা ভালো মতো পড়ে নিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কনসেপ্ট তো পড়বাই, তার সাথে সাথে আমরা এই যে যেই জড়তা টরতা পড়ছি, এগুলো কিন্তু ক খ নাম্বারে আসবে। প্রথম কথা, জড়তার সংজ্ঞা, এটা ক নাম্বারে আসবে, মাস্ট আসবে, এটা তোমাকে পড়তে হবে। স্থিতি জড়তা কি, গতি জড়তা কি, এগুলো ক নাম্বারে আসবে, এটা তোমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা কিন্তু খুব সুন্দর মতো এই সংজ্ঞাগুলো লিখে দিয়েছি, চেষ্টা করবে একটা খাতায় সেগুলো নোট করে ফেলতে। এখন আসো আমাদের জড়তার উদাহরণ। জড়তার দুইটা উদাহরণ নিয়ে আমরা প্রথমে কথা বলি। একটা হচ্ছে যেটা বারবার খ নাম্বারে দেয়, ইচ অ্যান্ড এভরি বোর্ডের, তুমি মানে সালের কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেন দেখতে পাবা, ঠিক আছে? স্থিতি জড়তা এবং গতি জড়তার উদাহরণ। তাহলে আমাদের স্থিতি জড়তার উদাহরণ কি দেখেছে? বলছে যে ধরো তুমি একটা বাসে যাচ্ছ, এই যে বাসে তুমি একটা সিটে বসে আছো, তাহলে দেখা যাবে যে একটা ওই যে আমাদের যে লোকাল বাসগুলো আছে, হ্যাঁ, বিদেশি উঠলেও ভয় পেয়ে যায়। তো ধরো তুমি এরকম একটা লোকাল বাসে উঠছো, তো লোকাল বাসে কি হয়, বাস থামে, থামার সাথে সাথে হঠাৎ করে চলা শুরু করে, তাই না? বিশাল জোরে একদম 3 নাম্বার গিয়ারে একবারে উঠায় দেয়। তো তখন কি হয়, তখন আমাদের যে উপরের অংশ আছে, মানে নিচের অংশ আছে, সে তো স্থির ছিল, সে তো নড়তে চড়তে চায় না, তো সে অলরেডি চেয়ারের সাথে লাগাই আছে। এই কারণে নিচের অংশটা কি করে, নড়তে চায় না। কিন্তু দেখা যায় আমাদের উপরের অংশ যেহেতু গতিশীল মানে আমাদের বাসের সাথে আছে, তাহলে সে কি করে, সে গতিশীল হওয়ার হঠাৎ করে ট্রাই করে। নিচের অংশ আছে স্থির অবস্থায়, সে নড়তে চড়তে চাচ্ছে না। আর উপরের অংশ হঠাৎ করে কি করবে, আমাদের মানে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই কারণে কি হয়, দেখা যাচ্ছে যে আমরা সামনের দিকে হেলে পড়তেছি। এর কারণটা কি? কেননা আমাদের যে উপরের অংশ আছে, ঠিক আছে, আমাদের যে উপরের অংশ আছে, সেই অংশটা কিন্তু কি করতেছে বলো দেখি, সেই অংশটা কিন্তু স্থির থাকার চেষ্টা করতেছে। আর আমাদের যে নিচের অংশ আছে সেটা আছে এই সিটের সাথে লাগানো। এখন সিট গতিশীল হয়ে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের এই মাথার অংশ বা উপরের অংশ যেটা আছে, সেই অংশটা কিন্তু চলে যাওয়ার চেষ্টা করবে না, তার যে নেচার বা প্রবৃত্তি, সেই কারণে সে চাবে ওই জায়গাতেই স্থির অবস্থাতে বসে থাকতে। এই কারণে বাস যখনই চলা শুরু করবে, তখন সে কিন্তু সিটের দিকে ঝুলে পড়বে, কেননা সে থাকতে চায় স্থির, কিন্তু তার নিচের অংশ হয়ে গেছে কি, গতিশীল। এই কারণে আমরা কি দেখতে পারি, এজন্য বলছে দেখো যে থেমে থাকা বাস হঠাৎ করে যদি চলা শুরু করে, তাহলে বাস চারটি পেছনের দিকে হেলে পড়ে জড়তার কারণে। বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীরও স্থির থাকে, কিন্তু বাস চলা শুরু করলে যাত্রীদের শরীরে বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, কিন্তু উপরের যে অংশটা আছে সেটা কিন্তু গতিশীল হতে পারছে না। এর কারণ কি, তার জড়তা। সে তার মানে জড়তার জন্য স্থির অবস্থায় থাকতে পারছে না, যার কারণে কি হবে, শরীরের নিচের অংশ সামনে চলে যাবে আর পিছনের অংশ পিছনের দিকে হেলে যাবে, কেননা সে তো স্থির থাকতে চাচ্ছে আর বাস নিচের দিকে থেকে চলে যাচ্ছে। তাহলে সেই কারণে কি হয়, হেলে পড়েন। তাহলে এটা কি ধরনের জড়তা? আমরা দেখলাম স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু স্থিতি জড়তা। তাহলে কিন্তু এটা একটা স্থিতি জড়তার উদাহরণ। সেম ভাবে আমাদের যে লোকাল বাসগুলো আছে,
তারা তো পারলে হচ্ছে মানে ডেকে ডেকে বাসা থেকে আসলে যাত্রী তুলে নিয়ে যায়। তো সেরকম তারা যদি সামনে কোনো যাত্রী দেখতে পারে, তাহলে ভেতরে থাকা যাত্রীরা তারা পরোয়া করে না, তারা কিন্তু সাথে সাথে ব্রেক চেপে ধরে, তাই না? তাহলে চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক চাপে, তাহলে কি হয়, যাত্রীরা কিন্তু সামনের দিকে ঝুঁকে যায়। তোমরা ইচ্ছা করলে এটা নিজেরাও এক্সপিরিয়েন্স অবশ্যই করেছো, সেগুলো মনে করে দেখতে পারো। এবং সামনের সিটে যে আমরা বাড়িও খাই, তাই না, অনেক সময় মাথা টাথাও ফেটে যায়। তো এই যে যে চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক করে, এবং এই জন্যই সিট বেল্ট বাঁধা হয়, তাই না, তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন। এই সময় কি হয়, চলন্ত বাসের সাথে আমাদের কিন্তু পুরো বডি তখন কি হয়, মানে চলন্ত অবস্থায় আছে। কিন্তু হঠাৎ করে যখন ব্রেক চাপে, তখন কি হয়, আমাদের যেই আমাদের যে বডিটা আছে, সেই বডিটার নিচের পার্ট কি হয়ে গেল, স্থির হয়ে গেল। নিচের পার্ট কি হয়েছে, স্থির হয়ে গেছে। এবং কিন্তু আমাদের যে উপরের পার্টটা আছে, সে কিন্তু গতিশীলই থাকতে চাবে, কেননা সে তো আগে গতিশীল ছিল, তাই না? যার কারণে সে যদি গতিশীল থাকে, তাহলে উপরের পার্ট চলে যাবে হচ্ছে সামনে, আর নিচের পার্ট থেমে যাবে হচ্ছে একদম স্থির ভাবে। তাহলে উপর পার্ট গতিশীল হয়ে সে কি করবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। কেন ঝুঁকে পড়বে? তার গতি জড়তার কারণে। তাহলে আমরা বলতে পারি যে বাস যখন ব্রেক করে, তখন আমরা আসলে গতি জড়তা দেখতে পারি, কারণ আমাদের শরীরের উপরের অংশ কিন্তু গতিশীল থাকতে চায়, কিন্তু নিচে বাসের সাথে লেগে থাকা অংশ অর্থাৎ পায়ের অংশটুকু সে কিন্তু স্থির হয়ে যায়, যার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তাহলে এই দুইটা উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। আমাদের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা পোস্ট কার্ড মানে মোটা একটা কার্ড আর কি, বা ভিজিটিং কার্ড, যেটা ইচ্ছা ইউজ করতে পারো, সেই ভিজিটিং কার্ড যদি এইভাবে রেখে দিই, ঠিক আছে, এবং তার উপর ধরো একটা খোয়া রেখে দিছি, কি করছি, খোয়া রেখে দিছি। এইবার এই ভিজিটিং কার্ডটাকে জোরে হঠাৎ করে একটা টুকা মারছি, তো দেখা যায় ভিজিটিং কার্ডটা এদিক দিয়ে বেরোয় গেছে, কিন্তু এই যে যেই বস্তুটা ছিল সে কিন্তু স্থিরই থেকে গেছে। এবং তারপর কি হয়েছে, গ্লাসের মধ্যে পড়ে গেছে। সেটাই দেখো এখানে বলছে যে একটি গ্লাসের উপর যদি পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপরে একটি পাথর রাখি, তারপর কি পোস্টকার্ডটাকে হঠাৎ জোরে করে একটা টোকা দিই, তাহলে এই বস্তুটা কি হবে, নিচের বস্তুটা তো জড়তার পরিবর্তন হয়ে সে গতিশীল হয়ে নিচে পড়ে গেছে, কিন্তু উপরের যে পাথরটা তুমি রেখে দিয়েছিলা, সেই পাথরটা তার জড়তার পরিবর্তন ঘটানোর মতো সময় পায়নি বা সুযোগ পায়নি। তাহলে সে কি স্থির আছে, সে কিন্তু স্থিরই থাকতে চায়, যার কারণে সেই কার্ডের সাথে চলন্ত হতে পারেনি। পরে কার্ড নিচ থেকে সরে গেছে, কিন্তু বস্তুটা ভিতরে গ্লাসের মধ্যে সরে যাবে, মানে পড়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা স্থিতি জড়তার উদাহরণ। তাহলে তোমাদের যদি এমন জিজ্ঞেস করে যে পোস্টকার্ড রেখে হঠাৎ করে যদি আমরা আহ ইয়ে করি, ওর নাম কি জানো, বস্তুটাকে ঠেলা দিয়ে সরিয়ে দিই, পোস্টকার্ডটাকে সরিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে পাথর কেন স্থির থাকে, অথবা পাথর কেন গ্লাসের মধ্যে পড়ে? তাহলে আমরা নিশ্চয়ই খ নাম্বারে ব্যাখ্যা দিতে পারবো। এই জাতীয় কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই খ নাম্বারে কিন্তু আসতে পারে। আমাদের এটার জন্য প্রিপারেশন নিতে হবে। আসো এবার, বল প্রয়োগ করলে আসলে একটা বস্তুর ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে, সেটা আমরা দেখার চেষ্টা করব। ধরে নাও একটা বস্তু আছে, সেই বস্তুর উপরে এক এক সময় এক এক ভাবে ফোর্স প্রয়োগ করা হয়েছে, এমন একটা গ্রাফ তোমাদের আঁকানো হয়েছে। অধ্যায় 2, আমরা লেকচার নাম্বার 1 অথবা 2-এ খুব স্পষ্টভাবে প্রায় 7-8 ধরনের গ্রাফ দেখাইছি। সমবেগের গ্রাফ দেখাইছি, সমত্বরণের গ্রাফ দেখাইছি, অবস্থান ভার্সেস সময়ের গ্রাফ দেখাইছি, বেগ ভার্সেস সময়ের গ্রাফ দেখাইছি, ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ দেখাইছি। অনেকগুলো গ্রাফ নিয়ে আলোচনা করা হয়েছে। সেইটা থেকেই আমরা এখন আলোচনা শুরু করব। ধরো এখানে অবস্থান ভার্সেস সময়ের একটা গ্রাফ দেওয়া হয়েছে। ওখানে কিন্তু আমরা এগুলো মানে এক্সপ্লেন করছিলাম যে ওয়াই ভার্সেস এক্স গ্রাফে ওয়াই অক্ষ বরাবর কি থাকে, এক্স অক্ষ বরাবর কি থাকে। আমরা সবসময় ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল সেটাকে রাখি ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ যেটার মান আরেকটা মানের মানে আরেকটা ফাংশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। আর যেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা যেটা হচ্ছে আমাদের একদম স্বাধীন চলক, সেটা বসে এক্স অক্ষ বরাবর। যাই হোক, তো এইখানে আমরা একটা অবস্থান ভার্সেস সময়ের গ্রাফ দেখতে পাচ্ছি। প্রথমে দেখো, একটা বস্তু এখানে ছিল, সেই বস্তুটা সময়ের সাথে সাথে এই পর্যন্ত আসছে। এই T1 পর্যন্ত বস্তুটা কি আসলে কোনো অবস্থান পরিবর্তন করছে? আর আমরা জানি অবস্থান পরিবর্তন না করলে তার কিন্তু বেগের মান কত, 0। অবস্থা পরিবর্তন করে নাই বলে তার কোনো সরণও কিন্তু ঘটে নাই। তাহলে আমরা বলতে পারি 0 থেকে T1 পর্যন্ত তার যেহেতু কোনো সরণ ঘটে নাই, তার যেহেতু কোনো বেগের পরিবর্তন ঘটেনি, তার মানে তার উপর কোনো বল নাই, অথবা তার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি।
দেখো T1 বিন্দুতে এসে সে কিন্তু তার অবস্থানকে বদলাচ্ছে, রাইট? তার মানে T1 বিন্দুতে অবশ্যই বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে সে তার অবস্থান বদলিয়েছে। এখন একটা জিনিস বোঝো, যদি আমাদের ভি থাকে কনস্ট্যান্ট, যদি আমাদের ভি থাকে কনস্ট্যান্ট অর্থাৎ বেগ আছে কিন্তু বেগটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু কোনো ফোর্সের দরকার নাই, ঠিক আছে? বেগ ইউনিভার্সাল রাখতে অথবা বেগ সমবেগ রাখতে আমাদের নো নিড ফোর্স, আমাদের বলের কোনো প্রয়োজন নাই। কিন্তু ভি যদি চেঞ্জ হয়, বেগ যদি চেঞ্জ হয়, তবে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি আছে, ফোর্সের দরকার আছে। দেখো এই জায়গাতে অবস্থানের পরিবর্তন ঠিকই সে ঘটাইছে, কিন্তু সেই বস্তুটা অবস্থানের পরিবর্তন ঘটাইছে ইউনিফর্ম ভাবে, একটা সরল রেখার মতো। আমরা দেখাইছিলাম ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে? এই রেখাটা অবশ্যই ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এরকম একটা গ্রাফের মতো। এমন যদি একটা গ্রাফ তৈরি হয়, সেখানে কিন্তু ভি এর মান অবশ্যই অবশ্যই কনস্ট্যান্ট আছে, অর্থাৎ বস্তুর অবস্থানের পরিবর্তনের হারটা সবসময় ইউনিফর্ম আছে, একক সময়ে সে সেম পরিমাণ অবস্থান চেঞ্জ করতেছে, অর্থাৎ বস্তুটা কিন্তু সমবেগে আছে। তার মানে T1 থেকে T2 পর্যন্ত যাত্রাটা একটা সমবেগের যাত্রা। আর সমবেগ ঘটলে সেখানে ফোর্স অ্যাপ্লাই করার কোনো দরকার নাই, কেননা সমবেগের ক্ষেত্রে বস্তুটার কোনো ঘর্ষণ নাই, বস্তুটার কেউ থামাচ্ছে না, তাই তাকে যে বেগ দেওয়া হবে সেই বেগের কোনো ফোটা অংশই সে কিন্তু কমাবে না। তাহলে আমরা বলতে পারি T1 থেকে T2 পর্যন্তও কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করা নেই। এরপর T2 পয়েন্টে যে এই বস্তুটা যে গতিশীল ছিল, গতিশীল একটা বস্তুকে কিন্তু থামাই দেওয়া হয়েছে, কেননা এখান থেকে এইটুকু আবার সে কি স্থির আছে। তাহলে আমরা বলতে পারি এই T2 বিন্দুতে যে বস্তুটাকে গতিশীল একটা বস্তুকে থামাই দেওয়া হয়েছে, তাহলে T2 তেও অবশ্যই অবশ্যই বল প্রয়োগ করে হয়েছে, বল প্রয়োগ করে গতিশীল বস্তুকে থামাই দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা বেগ ভার্সেস সময়ের একটা গ্রাফ লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো প্রথমে একটা বস্তুর বেগ ছিল 0, T1 সময় পরেও সেই বস্তুর বেগ হয়েছে 0, অর্থাৎ এই জায়গায় কিন্তু বস্তুটা তার অবস্থান পরিবর্তন করতেছে। অবশ্যই বেগ আছে মানে তার অবস্থান কিন্তু পরিবর্তন করতেছে, সে কিন্তু নড়তেছে, কিন্তু তার বেগটা হচ্ছে সমবেগ, অর্থাৎ সেই বস্তুটা সমান হারে তার অবস্থান বদলাচ্ছে। এবং সমবেগ মানে তার বেগের পরিবর্তনের মান হচ্ছে 0, বেগের মান কিন্তু 0 না। তাহলে বেগ যেহেতু সে পরিবর্তন করতেছে না, তাহলে আমরা বলতে পারি 0 থেকে T1 পর্যন্ত কোনো ফোর্স তার উপর অ্যাপ্লাই করা হচ্ছে না। এবং T1-এ যে তার বেগ কিন্তু পরিবর্তন করা হয়েছে, তাহলে T1-এ যে সে যেহেতু বেগ পরিবর্তন করতেছে, তাহলে পরিবর্তিত বেগের জন্য তার T1-এ অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। পরের যে অংশটা আছে দেখো, বেগ সমান হারে বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা ওখানেও বলছিলাম যে বেগ এবং সময়ের গ্রাফে আমরা যদি এখানে একটা ঢাল নির্ণয় করি, সেই ঢালটাই কিন্তু হবে ত্বরণ এর মান। তো যেহেতু সে বেগ পরিবর্তন করতেছে এবং সমত্বরণে চলছে, ত্বরণ যেহেতু আছে, তার মানে সেই বস্তুর উপর বলও প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে, সরি, T1 থেকে নেই হবে না, অবশ্যই অবশ্যই কোনো বল আছে, এবং সেটা ইউনিফর্মলি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, মানে সমপরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যার কারণে ত্বরণ সেম আছে। এরপর আমরা যদি দেখি এই T2 বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সে গেছে সমবেগে, অর্থাৎ T2 বিন্দুতে তাকে আবার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, করায়ে তাকে সমবেগে নিয়ে আসা হয়েছে, অথবা তাকে যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে আসলে উঠাই নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে T2 থেকে শেষ পর্যন্ত তার কোনো বল নাই, সে গেছে হচ্ছে সমবেগে। আশা করি গ্রাফ দুইটা বুঝতে পারছো, এই গ্রাফ দুইটা একটু বোঝাটা দরকারি ছিল। এখন আমরা যদি বলের সংজ্ঞায় আসি, আমরা দেখলাম নিউটনের প্রথম সূত্র বলতেছে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তাহলে এটা হচ্ছে তার নেচার বা জড়তা। তাহলে এই জড়তার পরিবর্তন যদি আমাকে ঘটাতে হয়, তাহলে আমাকে বল প্রয়োগ করা লাগবে। তাহলে বল এমন একটা জিনিস যেটা জড়তার পরিবর্তন ঘটায়, এবং সেটাই করা হয়েছে। দেখো বলছে নিউটনের প্রথম সূত্র অনুসারে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় বল। তাহলে আমরা দেখলাম স্থির বস্তুর, আমরা গ্রাফেও দেখলাম স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে কি করা হয়েছে, গতিশীল করা হয়েছে, তাকে বলা হবে হচ্ছে বল। করে বা করতে চাই অর্থাৎ সবসময় যে গতিশীল করতে পারে তা না। দেখা যাচ্ছে একটা বস্তু আছে, এটা কেন বলা হয়েছে দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, এর উপরে এদিকে এফ বল প্রয়োগ করা হচ্ছে, এদিকেও এফ বল প্রয়োগ করা হচ্ছে, বল কিন্তু প্রয়োগ করা হচ্ছে, কিন্তু দুইটা বলই যেহেতু দুই দিক থেকে সমপরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এই বস্তুটা কিন্তু স্থিরই থাকবে। এই কারণে বলছে যে তাকে গতিশীল করতে চাই,
অথবা করে, অর্থাৎ করলেই হবে তা কিন্তু না, করতে চাই সেক্ষেত্রেও হবে। যেমন আমি একটা দেওয়ালকে এখন ফোর্স অ্যাপ্লাই করছি, এখন দেওয়ালটা কি করতেছে, সেম পরিমাণ ফোর্স আবার আমার উপর অ্যাপ্লাই করে সেটাকে রেজিস্ট করে দিচ্ছে। তাহলে সেখানে নিট ফোর্স কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। অথবা মানে আমাদের যে মাটি আছে সেই মাটি আসলে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে এবং তাকে আটকায় রাখতেছে, তার ভিতরে যে সিমেন্ট বাইন্ডিং ম্যাটেরিয়ালস হাবিজাবি আছে তারা কিন্তু আমার বিরুদ্ধেও সেম, মানে আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটাই ওই বিমের উপরে বা ওই কলামের উপরে অথবা ওই দেওয়ালের উপর প্রয়োগ করে স্থির রাখছে। তাহলে সেক্ষেত্রে ওই বস্তুটা গতিশীল না হলেও তাকে কিন্তু গতিশীল করতে আমি চাচ্ছি, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে। এবং কি বলছে দেখো, বলছে যে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন ঘটায়। তাহলে গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটায়, পরিবর্তন করে বা করতে চায় আর কি, বা ঘটায় বা ঘটাতে চায়। তাহলে এই গতির পরিবর্তন কি হতে পারে, গতির পরিবর্তন অনেক কিছু হতে পারে। যেমন ধরো প্রথমটা হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ একটা বস্তু ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, দেন তুমি ওই বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই করলা, কি করলা, ফোর্স অ্যাপ্লাই করলা, তারপর বস্তুটার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে যে বেগ বৃদ্ধি ঘটানো, এইটার কাজটা করতে পারে কি, বল। অথবা কি করতে পারে, বেগ হ্রাস ঘটানো, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে ধরো চলছিল, দেন তুমি এই বস্তুর দিকে উল্টা ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, করার পর বস্তুটার বেগ হয়ে গেল 2 মিটার বা 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে যে বেগ হ্রাস করা হলো সেটাও কিন্তু একটা বলের কাজ। তারপর কি বলছে, স্থির বস্তু চলা শুরু করবে, অর্থাৎ একটা স্থির বস্তু ছিল, সেই বস্তুকে ধরো তুমি উপরের দিকে ঠেলে উপরের দিকে ছুঁড়ে মারলা, ঠিক আছে। তাহলে এই যে যে ছুঁড়ে মারলা, তাহলে এই ছুঁড়ে মারা মানে কি, বস্তুটাকে চলন্ত করা। অথবা একটা বস্তু স্থির অবস্থায় ছিল, তার উপর ফোর্স অ্যাপ্লাই করে তাকে ভি বেগে গতিশীল করলাম। তাহলে স্থির বস্তুকেও কি করতে পারি আমরা, গতিশীল করতে পারি, সেটাও ফোর্সের কাজ। অথবা একটা চলন্ত বস্তু ছিল ভি সমবেগে, সেই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করে সেই বস্তুটার বেগটাকে জিরো করে দিলা, সেটাও কিন্তু আমাদের একটা কাজ। তার মানে গতিশীল বস্তু স্থির করা। আরেকটা দিক হচ্ছে চলন্ত বস্তুর দিক পরিবর্তন করা। তার মানে ধরো একটা রাস্তা আছে এমন, ঠিক আছে, একটা রাস্তা আছে ধরো এমন, তাহলে একটা গাড়ি কি করে, ধরো ভি বেগ নিয়েই একটা গাড়ি যাচ্ছিল, কি করছিল, ভি বেগ নিয়েই একটা গাড়ি যাচ্ছিল, এই গাড়ি চলতেই থাকবে একটা সরল রেখা বরাবর। তার যখন রাস্তার বাঁক আসবে অবশ্যই তাকে কি করতে হবে, দিকটাকে বদল ঘটাইতে হবে না। এই যে যে সে ধরো ভি বেগে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগেই ধরো চলছিল, কিন্তু তাকে কি দিক পরিবর্তন করতে হবে না, ধরো পূর্ব দিকে যাচ্ছিল, এখন তাকে কি করতে হচ্ছে, দক্ষিণ দিকে যেতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে যে দিক পরিবর্তন করা, এটাও কিন্তু একটা ফোর্সের কাজ। আমরা দ্বিতীয় অধ্যায়ে একটা কিন্তু উদাহরণ শিখেছিলাম, এবং তখন আমি বলেছিলাম যে একটা বস্তুকে ধরো তুমি মাথার উপরে নিয়ে ঘোরাচ্ছ, একটা ঢিলকে সুতা দিয়ে বেঁধে মাথার উপরে একই সেম বেগে বা সমদ্রুতিতে ঘোরাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে দ্রুতি তো থাকে, একটা অবশ্যই থাকে। এবং সেখানে আমরা বলছিলাম বেগের মান হয়ে যায় কত, জিরো। সরি, বেগের কি মান আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করছিলাম। তো বেগের মানে দ্রুতির মান হয়ে গেছে হচ্ছে, দ্রুতি চেঞ্জের মান হয়ে গেছে হচ্ছে জিরো, যেহেতু সমদ্রুতিতে আমরা ঘোরাচ্ছি। কিন্তু আমরা দেখেছিলাম যে সেই ক্ষেত্রে কিন্তু বেগ থাকে। এই বেগটা থাকে কেন, বা ত্বরণ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ত্বরণও থাকে। তো এই ত্বরণটা থাকে কেন, কেননা এটাকে যদি সমবেগেও আমরা ঘোরাই, মানে সম দ্রুতিতেও আমরা ঘোরাই, দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত এই বস্তুটার কিন্তু দিক চেঞ্জ হচ্ছে। বস্তুটা প্রথমে এই দিকে যাওয়ার চেষ্টা করছিল, তারপর এইদিকে যাওয়ার চেষ্টা করলো, তারপর এদিকে যাওয়ার চেষ্টা করলো, অর্থাৎ প্রত্যেকটা নিয়ত তার কিন্তু একটা ভেরিয়েশন বা একটা দিকের চেঞ্জ হচ্ছে, রাইট। এভাবে এভাবে রোটেট করতে গেলে তার দিকের চেঞ্জ হচ্ছে, যার কারণে কিন্তু ওই বস্তুটার মধ্যে অবশ্যই অবশ্যই ত্বরণ আছে। এবং আমরা বলেছিলাম যে এই ত্বরণটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, যেটাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ অথবা কেন্দ্র বিমুখী ত্বরণ। এবং এই বলটারও একটা স্পেশাল নাম আছে, ত্বরণ আছে মানে অবশ্য তো বলই আছে, তার দিক পরিবর্তন করতে গেলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই ফোর্সটার একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল। আমরা ইনশাল্লাহ ইন্টারে যেয়ে এই বলগুলো সম্পর্কে জানবো। এখন আমরা দেখতেছি যে আমাদের বাস্তব দুনিয়াতে তো প্রচুর ধরনের বল থাকার কথা। যেমন একটা বস্তু মহাকাশ থেকে আমাদের এই পৃথিবীতে পড়তেছে, একটা বস্তুকে আমরা ঠেলা দিচ্ছি, কোন একটা মেশিন চলছে, তেলের মাধ্যমে কাউকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কেউ সাঁতার কাটতেছে পানির মধ্যে, তাই না, নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হচ্ছে, তারপর আমাদের পরমাণুগুলো একে অন্যের সাথে সংযুক্ত আছে। সব ক্ষেত্রেই তো আসলে বলের প্রয়োজন হচ্ছে, বল ছাড়া তো পৃথিবী অচল অবস্থায় আছে। তাহলে তো বলের প্রকারভেদ অনেক থাকার কথা, কিন্তু বলা হচ্ছে সমস্ত ধরনের পৃথিবীর বলকে মাত্র 4টা বলের
আন্ডারে এনে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ চারটা বলের নেচার দিয়েই আসলে সংজ্ঞায়িত করা যায়। সেই চারটা বলকে বলা হয় হচ্ছে মৌলিক বল। এবং এই চারটা বলের মধ্যে ইচ অ্যান্ড এভরি বলকে ব্যাখ্যা করা যায়। আমাদের প্রথম যে বল আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল, দ্বিতীয় আছে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, তৃতীয় আছে দুর্বল নিউক্লিয় বল, এবং চতুর্থ হচ্ছে সবল নিউক্লিয় বল। আসো আমরা এইগুলো সম্পর্কে তাহলে এখন ডিটেলস একটু পড়ার চেষ্টা করি। মহাকর্ষ বল কি? বলা হচ্ছে যে প্রত্যেকটা বস্তু তার যে ভর আছে, এই ভর নিয়ে আসলে অনেক ডিটেলস আলোচনা করা যায়। আমি একাডেমিক কোনো ভিডিওতে আসলে আলোচনাটা করতে চাচ্ছি না। এই যে আমাদের সৃষ্টির শুরুতে কোনো কিছুই ছিল না, পুরো ভ্যাকিউম ছিল, তারপর ভর এবং শক্তি আবিষ্কার করা হলো। তো শক্তি এবং ভরের মধ্যে আসলে এই পার্থক্য আছে কিনা, আমাদের আইনস্টাইন সাহেব যে একটা সূত্র দিয়ে গেছে E = mc², এর মধ্যে কিন্তু ভর এবং শক্তির সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো ভর জিনিসটা খুবই স্পেশাল একটা জিনিস। আবার আমরা কেবল বললাম যে ভর ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল ইনার্শিয়া, তাই না? তার মানে আমাদের জড়তার টোটাল পরিমাণটাই হচ্ছে ভর। তো ভর জিনিসটা আসলে কি, এটা নিয়ে আসলে একটা 1 ঘন্টার লম্বা ভিডিওই বানানো যায়, আমরা ইনশাল্লাহ কোন এক সময় বানাবো। তো যাই হোক, আমরা দেখছি যে কোনো একটা বস্তু আসলে যাদের ভর আছে, সে একটা ভরের বস্তু আরেকটা ভরের বস্তুকে কিন্তু অ্যাট্রাক্ট করতেছে, তাই না? আমাদের এই পৃথিবী কিন্তু সূর্যকে অ্যাট্রাক্ট করতেছে, এই কারণে সেই ফোর্সটাই কিন্তু পরবর্তীতে সূর্যের চারপাশে পৃথিবীকে ঘোরাচ্ছে। বা পৃথিবী এবং চাঁদের মধ্যে অবশ্যই একটা ফোর্স কাজ করছে, যার কারণেই কিন্তু পৃথিবী চাঁদকে তার আশেপাশে নিয়ে ঘোরাতে পারছে। তাহলে ফোর্স না থাকলে কিন্তু এরা গতিশীল থাকতে পারতো না, এবং এদের গতির দিকও পরিবর্তন করতে পারতো না। তার মানে অবশ্যই প্রতিনিয়ত একটা ফোর্স কাজ করছে। তার মানে যে সকল বস্তুরই ভর আছে না কেন, তারা সবাই তারা সবাই মহাকর্ষ বল দ্বারা আবদ্ধ। যে সকল এলিমেন্ট, ইভেন প্রোটন এবং প্রোটন, এদের মধ্যেও কিন্তু মহাকর্ষ বল কাজ করে। প্রোটনের ভর কি খুবই ক্ষুদ্র, তাই না? 1.675 ইন্টু 10⁻24 কেজি মেবি, যতটুকু আমার মনে আছে। তাহলে এত ক্ষুদ্র ভর, কিন্তু তার মধ্যেও কিন্তু মহাকর্ষ বল আছে। কেননা প্রত্যেকটা বস্তু যাদের মধ্যেই ভর আছে, তারা একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আমরা বলতে পারি মহাকর্ষ বল অ্যাপ্লাই হয় কেন? মাসের কারণে বা ভরের কারণে। এবং আমরা দ্বিতীয়ত দেখলাম মহাকর্ষ বল কিন্তু সবসময় আকর্ষণই হয়। অর্থাৎ দুইটা বস্তুর ভর আছে, তারা পরস্পর পরস্পরকে কখনো বিকর্ষণ করে না। তাহলে আমরা বুঝলাম যে মহাকর্ষ ভরের জন্য হয়, এবং মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী হয়। দ্বিতীয়ত বলতে অভিকর্ষ বল হচ্ছে এক ধরনের মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কি? এক ধরনের মহাকর্ষ বল। এবং এটার প্রমাণ দেখতে পাইছিল আমাদের নিউটন সাহেব। তারপরে তো সে নিউটনের গতির সূত্রগুলো দিয়েছিল, মানে বলের সূত্রের আগে তো গতির সূত্র সে দিয়েছিল, মাথার উপর আপেল পড়ছিল, তাই না? তাহলে এই আপেল এবং পৃথিবীর মধ্যে যে বলটা কাজ করতেছিল তাদের দুজনের ভরের কারণে, সেটাও কিন্তু ছিল মহাকর্ষ বল। এবং সেটাকে আমরা একটা নতুন নাম দিই, সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল তখনই দেওয়া হয় যখন দুইটি বস্তুর মধ্যে দুইটি বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, দুইটি বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, তাই না? তখন কিন্তু আমরা সেটাকেই বলি, সেই মহাকর্ষ বলটাই কে বলি হচ্ছে অভিকর্ষ। তাহলে আমাদের অভিকর্ষ বলের সংজ্ঞা কি? অভিকর্ষ বলের সংজ্ঞা হচ্ছে পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে ভরের কারণে যে আকর্ষণ বল সৃষ্টি হয়, তাকেই বলা হয় হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলও আসলে এক ধরনের কি? এক ধরনের আমাদের মহাকর্ষ বল। আমাদের যে ওজন অনুভব করি, অর্থাৎ আমরা পৃথিবীর সাথে অ্যাট্রাকশনের কারণেই তো আসলে W = mg, এই জি এর যে প্রভাবটা আছে সেটার কারণেই তো ওজন অনুভব করি। তাহলে সেই ওজন অনুভব করাও একটা মহাকর্ষ বল। আর মহাকর্ষ বলের স্পেশালিটি হচ্ছে, মহাকর্ষ বল যোজন যোজন দূরে কোন একটা বস্তুর সাথে আমরা সম্পর্ক স্থাপন করে আকর্ষণ তৈরি করতে পারে। যেমন পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার, যত দূর আমার মনে পড়ে। এই 15 কোটি কিলোমিটার দূরের কোন একটা বস্তুকে যে আমরা আকর্ষণ করতে পারছি, তাহলে মহাকর্ষ বল এর রেঞ্জ বা এর ব্যাপ্তি কিন্তু প্রচুর, তাই না? অনেক দূরে থেকেও আমাদের আকর্ষণ বলটা কাজ করতে পারে, যেটাকে আমরা মহাকর্ষ বল বলছি। কিন্তু এই মহাকর্ষ বলের পরিমাণ কিন্তু আবার খুবই দুর্বল। তার মানে বল অনেক দূরব্যাপী কাজ করতে পারে, কিন্তু এর পরিমাণ বা মান কিন্তু আবার দুর্বল। এবং আমরা যদি আমাদের সব থেকে, এই যে চারটা যে বল কথা বললাম, তার মধ্যে একটা ছিল কি সবল নিউক্লিয় বল, সব থেকে স্ট্রং। আর সব থেকে দুর্বল কি? সব থেকে দুর্বল হচ্ছে
মহাকর্ষ বল, এটা হচ্ছে সব থেকে উইক। তাহলে এদের মধ্যে যদি তুলনা করি তাহলে দেখা যাবে এই মহাকর্ষ বল এই সবল নিউক্লিয় বলের তুলনায় 10⁻41 গুণ কম শক্তিশালী। মানে মহাকর্ষ বলের তুলনায় স্ট্রং যে বলটা, সবল নিউক্লিয়, ঠিক আছে, স্ট্রং যে বলটা আছে, সবল নিউক্লিয় ফোর্স যেটাকে বলতেছি, সেটা কত, 10⁻41 গুণ বেশি হয়। তাহলে একটা হিউজ বল হচ্ছে স্ট্রং আমাদের যেই নিউক্লিয়ার ফোর্স আছে, তাহলে সেই তুলনায় আমাদের কি সব থেকে দুর্বল কি, মহাকর্ষ বল। এরপর আমরা যদি দেখি তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, তাহলে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল কি, মোটামুটি দুইটা চার্জিত বা আহিত বস্তুর মধ্যে, অর্থাৎ চার্জিত বলতে কি, প্লাস চার্জ এবং মাইনাস চার্জের মধ্যে যেই আকর্ষণ বলটা কাজ করে অথবা বিকর্ষণ বলটা কাজ করে, যেমন প্লাস চার্জের মধ্যেও কি বিকর্ষণ কাজ করতে পারে, বা মাইনাস চার্জ আর মাইনাস চার্জের মধ্যেও কি বিকর্ষণ কাজ করতে পারে, অথবা পজিটিভ মাইনাসের মধ্যে আকর্ষণ কাজ করতে পারে। তাহলে আহিত বস্তুগুলোর মধ্যে যে বল কাজ করবে তাকে আমরা বলবো তড়িৎচম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। এবং আমরা কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রেও দেখি চৌম্বক কেন বলতেছি, এই যে যে আমাদের উত্তর মেরু, ম্যাগনেটের উত্তর মেরু পরস্পর পরস্পরকে হেড করে, তাই না? তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, বা আহ দুইটা বিপরীত মেরু পরস্পর পরস্পর আকর্ষণ করে। এই যে বিদ্যুৎ ক্ষেত্রেও যে আমরা আকর্ষণ বা বিকর্ষণ হয়, সেটাকেও কিন্তু আমরা তড়িৎ চৌম্বকীয় বলের অন্তর্ভুক্ত করি। তাহলে এবং এটার স্পেশালিটি তাইলে কি, এটা আকর্ষণ বিকর্ষণ উভয়ই হতে পারে। এবং বাকি যেই তিনটা ফোর্সই আছে, অর্থাৎ সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তারা কিন্তু সবাই আকর্ষণ ধর্মী। কেমন মাত্র তড়িৎ চৌম্বক বলই বা বিদ্যুৎ চৌম্বকীয় বলই আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে। এই তড়িৎ চৌম্বকীয় বলের আরেকটা উদাহরণ কিন্তু আমাদের আলো, যদিও আমি এটা লিখিনি, লাইট, সেটাও কিন্তু বিদ্যুৎ চৌম্বকীয় বলের কারণেই সৃষ্টি হয়। তারপর আমাদের কি বলছে, বা কুলম্ব বল, কুলম্ব বল সেটাও কিন্তু আমাদের তড়িৎচুম্বক বলের অন্তর্ভুক্ত, তাই না? আমরা কুলম্ব বল হিসাব করব পরে, K যে আমাদের Q1 Q2 ভাগ, মানে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ভাগ আর স্কয়ার, যে সূত্রটা আমরা কুলম্ব বলে শিখবো, সেটাও কিন্তু তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বলের উদাহরণ। তারপর কি বলছে, পরমাণু বা অণু গঠন হয় এই বলের কারণে। এর কারণ কি, পরমাণু বা অণু গঠন হয় কিন্তু ইলেকট্রন শেয়ারের কারণে, এবং সেখানে ওই শেয়ারকৃত ইলেকট্রনের কারণে যেই আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয়, মেনলি আকর্ষণ বলই তৈরি হয়, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি। সেই স্থির মানে স্থির তড়িৎচুম্বকীয় বলের কারণে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণেই কিন্তু আমাদের পরমাণু বা অণু গঠন হয়। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎচুম্বক বলই এর জন্য দায়ী। এবং সবলতার দিক থেকে এ কিন্তু মহাকর্ষ বলের তুলনায় বেশি কি করা হবে, শক্তিশালী। এবং এটা আমরা বুঝতেও পারি, আমরা যদি একটা টেবিলের উপরে কিছু পিন রেখে দিই, এন্ড সেই পিনগুলোর নিশ্চয় ভর আছে, যার কারণে তাদের মধ্যে অভিকর্ষ বল কাজ করবে পৃথিবীর সাথে। কিন্তু আমরা যদি একটা চৌম্বককে নিয়ে আসি, তাহলে সেই চৌম্বকটা কি করে, সেই চুম্বকটা এই পিনগুলোকে নিজের মাঝখানে আটকায় ফেলে না। তাহলে এই বিশাল পরিমাণ মহাকর্ষ বলকে বাদ দিয়ে আমরা কিন্তু কি করা হচ্ছে, সে কিন্তু আমার তুলে ফেলতেছে পিনটাকে। তাহলে মহাকর্ষ বলের থেকে অবশ্যই অবশ্যই স্ট্রং হবে কে, তড়িৎচুম্বকীয় বল। তবে তড়িৎচুম্বকীয় বল খুব বেশি রেঞ্জে কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই কম রেঞ্জে কাজ করার চেষ্টা করে, মানে মহাকর্ষ বলের মতো এত পরিধি অনেক বেশি না। এবং পরমাণুর মধ্যে আমাদের যে ইলেকট্রন এবং প্রোটন আছে, তারা নিশ্চয় বিপরীত চার্জযুক্ত, তাদের মধ্যেও যে আকর্ষণ বল তৈরি হয়, সেটাকেও আমরা বলি তড়িৎচুম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, তোমরা আমাকে বলো, একটা বস্তুকে ঠেলা হলে, একটা বস্তুকে যখন আমরা ঠেলি, ঠিক আছে, এফ বল নিয়ে ধরো বস্তুকে ঠেলছি, তাহলে এই বস্তুটাকে যে এফ বল নিয়ে ঠেলছি, তাহলে এই ঠেলাটা কোন ধরনের বল, কোন ধরনের মৌলিক বল? এটা কি মহাকর্ষ বল, বিদ্যুৎ চৌম্বকীয় বা তড়িৎচুম্বক বল, নাকি সবল নিউক্লিয় বল, নাকি দুর্বল নিউক্লিয় বল? অর্থাৎ কোনো বস্তুকে ধাক্কা দেওয়াটা কি ধরনের মৌলিক বলের অন্তর্ভুক্ত? এটা তোমরা অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপটাতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। না পারলে ইনশাল্লাহ আমরা সেটা সেকেন্ড লেকচারে অবশ্যই অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, যেটা হচ্ছে সৃষ্টি জগতের সব থেকে শক্তিশালী বল, এবং এটা কাজ করে খুবই অল্প দূরত্বে, 10⁻⁻15। এটাকে আমি একটু সুন্দর মতো লিখে দিলাম, 10⁻⁻15 মিটার দূরত্বে কাজ করে, যেটাকে আমরা 1 ফেমটোমিটারও বলে থাকি। এটাকে কি বলি, 1 ফেমটোমিটার, ঠিক আছে।
আমরা প্রথম অধ্যায়, যে ফিজিক্সের প্রথম অধ্যায় আছে, সেখানে আমরা পড়তে পারবো হয়তো বা 1 ফেমটোমিটার। ঠিক আছে, 10⁻⁻15-কে বলা হয়। তাহলে আমরা এই বলটা আসলে কোথায় কাজ করে, বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকে প্রোটন এবং নিউট্রনের মাঝখানে যে প্রচন্ড শক্তিশালী বল কাজ করে নিজেদেরকে আটকে রাখে। প্রচন্ড বলে আটকে থাকার কারণে এদের মাঝে অনেক শক্তি জমা থাকে। এইটাকে বলা হচ্ছে যে আমাদের সবল নিউক্লিয় বল। এখন আমি এটা একটু ব্যাখ্যা করি। একটা পরমাণু যদি তুমি চিন্তা করো, একটা পরমাণুর ভিতরে আসলে কি থাকে। একটা পরমাণুর ভেতরে আমরা জানি যে একটা নিউক্লিয়াস থাকে, আর কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে আর কি থাকে, আর আমাদের হচ্ছে সেখানে ইলেকট্রন চারপাশ দিয়ে ঘুরতে থাকে, তাই না? তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, আবার একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আমাদের মানে আমাদের কি কি থাকে, একটা হচ্ছে থাকে হচ্ছে প্রোটন, আর আরেকটা থাকে হচ্ছে আমাদের নিউট্রন। তাহলে এখন তুমি চিন্তা করো, একটা সোডিয়াম নিউক্লিয়াসের কথা যদি তুমি চিন্তা করো, যার ভেতরে মোট 11টা প্রোটন আছে, আর 11 11 বা 12টা ধরো নিউট্রন আছে, তাই না? এই 11টা প্রোটন আছে পরমাণুর নিউক্লিয়াসে। একটা নিউক্লিয়াসের আকার হয় খুবই ক্ষুদ্র, একটা পরমাণুর আকারই হয় ক্ষুদ্র, তার মধ্যে আবার পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কেন্দ্রে থাকে হচ্ছে ভারী নিউক্লিয়াস। তাহলে ভারী নিউক্লিয়াস যদি থাকে, এত ক্ষুদ্র একটা জায়গার মধ্যে তুমি প্রোটনকে রেখে দিয়েছো, যে প্রোটন আবার পজিটিভ চার্জ যুক্ত, তাও 11টা প্রোটন। তাইলে এরা এরা বিকর্ষণ করে পরমাণুর তো স্থায়িত্বই নষ্ট করে ফেলবে, অথবা নিউক্লিয়াসটাকেই তো অস্থিতিশীল করে ফেলবে, নিউক্লিয়াসকেই তো ভেঙে ফেলবে বিকর্ষণ শক্তির কারণে। সেই কারণে একটা পরমাণুর মধ্যে আশীর্বাদ হিসেবে আমাদের আসে হচ্ছে নিউট্রন সাহেব। এবং নিউট্রন এসে বলবে যে প্রোটন প্রোটন তোমরা মারামারি করো না, আসো আমার সাথে বন্ড তৈরি করো। সেই সময় নিউট্রন নিউট্রন এবং নিউট্রন প্রোটন একটা বন্ড তৈরি হয়, এদের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করে। এবং এই আকর্ষণ শক্তিটাকে আমরা বলি হচ্ছে, এই আকর্ষণ শক্তিটাকে আমরা বলি হচ্ছে কি বলি, আমরা বলি হচ্ছে যে তারা সবল নিউক্লিয় বল দ্বারা একে অন্যের সাথে সংযুক্ত আছে। তাহলে নিউট্রন এবং প্রোটনের মধ্যে সবল নিউক্লিয় বল থাকে বলেই প্রোটন প্রোটন ওই বিশাল পরিমাণ বিকর্ষণ শক্তি ব্যতি রেখে আমরা একটা নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখতে পারি, অথবা একটা নিউক্লিয়াসের অবস্থা স্বাভাবিক রাখতে পারি। তাহলে আমরা বলতে পারি একটা পরমাণুতে কিন্তু আসলে নিউট্রনের বিশাল বড় গুরুত্ব আছে। যদিও আমরা মনে করি প্রোটনের তো পজিটিভ চার্জ আর ইলেকট্রনের তো নেগেটিভ চার্জ, তাহলে চার্জ নিরপেক্ষ নিউট্রনের দরকারটা কি? তো নিউট্রন যদি নাই থাকে তাহলে ওই পরমাণু আসলে টিকবেই না, কেননা সবল নিউক্লিয় ফোর্স থাকবে না, প্রোটন প্রোটন মারামারি করে নিউক্লিয়াসটাকেই ভেঙে ফেলবে। এবং তোমরা যদি খেয়াল করো, একটা পরমাণুরই শুধুমাত্র নিউট্রন নাই, সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটিয়াম নামে, প্রোটিয়াম বা পোর্টিয়াম যাই হোক, আমি ভুলে গেছি, ঠিক কেমিস্ট্রি অনেকদিন দেখা হয় না। তো পোর্টিয়াম নামে যেই হচ্ছে আমাদের আইসোটোপটা আছে, সেই আইসোটোপের মধ্যে শুধুমাত্র কিন্তু একটাই প্রোটন থাকে, এবং তার ভর সংখ্যা হয় কিন্তু 1। তো ভর সংখ্যা 1 হয় কেন? কেননা ভাই তার নিউক্লিয়াসে একটা মাত্রই শুধুমাত্র প্রোটন আছে, তো সেই প্রোটনের সাথে ফাটাফাটি করার জন্য তো আরেকটা প্রোটন নাই। সো নিউক্লিয়াসকে এত বেশি স্থিতিশীল রাখার জন্য তখন নিউট্রনের প্রয়োজন নাই। কিন্তু প্রোটন সংখ্যা যদি 2 হয়, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে নিউট্রনকে থাকতেই হবে। তুমি এমন কোনো এলিমেন্ট দেখাইতে পারবা না যার মধ্যে প্রোটন আছে 2টা, কিন্তু তার মধ্যে নিউট্রন একটাও নাই। তো এই কারণে নিউট্রনকে থাকতে হয়। তাহলে আমরা বলতে পারি যে এই নিউট্রন যদি না থাকতো, বা এই নিউট্রন যদি না থাকে, তাহলে কি হবে, পরমাণু কিন্তু স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। আর আমাদের এই সবল নিউক্লিয় বল আরেকটা কাজ করে, সেই কাজটা কি, সে নিউক্লিয়াসকে ভাঙতে পারে। এই যে নিউক্লিয়াসকে যে ভাঙে, সেটাও কিন্তু আমাদের সবল নিউক্লিয় বলের কারণে। এবং ছোট নিউক্লিয়াসকে দিয়েও সে জোড়া লাগাতে পারে। এই বড় নিউক্লিয়াস ভাঙার ঘটনা যেটা আছে, নিউক্লিয়াস ভেঙে ফেলার ঘটনা, এই নিউক্লিয়াস ভাঙার ঘটনাকে বলা হয় হচ্ছে ফিশন। আর এই যে যেই ছোট নিউক্লিয়াসকে জোড়া দেওয়ার যে ঘটনা, সেটাকে বলা হয় হচ্ছে ফিউশন। আমাদের মনে হয় বইয়ে ফিশন এবং ফিউশন সম্পর্কে ধারণা দেওয়া আছে। আমরা লাস্টে যে একদম বইয়ের এই অধ্যায়ের লাস্টে যে এটা সম্পর্কে আরো জ্ঞান নিব, ঠিক আছে? তো এই যে যে ফিশন বা ফিউশন হয়, এটাকে ইউজ করে হচ্ছে আমাদের বোমাগুলো তৈরি করা হয়। এবং ফিউশন যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু সূর্যে ঘটে। সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম নিউক্লিয়াস পরস্পর কিন্তু জোড়া লেগে যায়, ঠিক আছে, 2টা নিউক্লিয়াস জোড়া লেগে সেখানে কিন্তু ফিউশন প্রক্রিয়া সম্পন্ন হয়। তো যেহেতু নিউক্লিয়াসের মধ্যে এই হিউজ মানে শক্তি থাকে, তাহলে আমরা দেখতেছি শক্তি ভাঙা বা
গোড়া হলে কিন্তু সেখান থেকে শক্তি নির্গত হয়, তাই না? তাহলে এই জন্য যখনই আমরা এরকম ফিশন বা ফিউশন প্রক্রিয়ার মধ্যে যাই, সেই সবল নিউক্লিয় বলের কারণে কিন্তু বিশাল পরিমাণ এনার্জি রিলিজ ঘটে। এবং নিউক্লিয়ার বোমা কিন্তু তার একটা উদাহরণ। নিউক্লিয়াস বোমার ক্ষেত্রেও আমরা এরকম নিউক্লিয়াসের পরিবর্তন দেখতে পারি। এবং আরেকটা হচ্ছে কি, সূর্য থেকে যে আলোর তাপ আসে, সেই আলোর তাপ তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা নিউক্লিয়ার ফিউশন দেখতে পারি। এখন আসে আমাদের লাস্ট আজকের লেকচারের, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল খুবই অল্প দূরত্বে কাজ করে, এবং দুর্বল নিউক্লিয় বল আমরা তখনই দেখতে পারি যখন সেটা কি হবে, যখন সেটা ত্রিজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটায়। তাহলে দুর্বল নিউক্লিয় বল কি হয়? ত্রিজস্ক্রিয় নিউক্লিয়াসের বিক্রিয়া ঘটায়, এবং ত্রিজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নির্গমন হয়, আমার অলরেডি এটার উপরে অনেক বড় একটা লেকচার আছে। এটা হচ্ছে, যেহেতু মডার্ন ফিজিক্সের পাঠ তো আমি 9-10-এ পড়াতে চাচ্ছি না। আসলে একটা পরমাণুর গঠনের ক্ষেত্রে এই যে যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন আছে, এগুলোও তৈরি হয় আরো ক্ষুদ্র একটা কণা, যেটার নাম হচ্ছে কোয়ার্ক দিয়ে। এই কোয়ার্ক আবার 6-7 ধরনের হতে পারে, 6 ধরনের মেনলি হয়। তার মধ্যে 2 ধরনের কোয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ চার্জের, সেটা হচ্ছে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। যখন বিটা রশ্মির ইলেকট্রন নির্গমন হয়, তখন মোটামুটি আমরা দেখতে পারি যে প্রোটন থেকে নিউট্রনে পরিণত হয়। এই প্রোটন থেকে নিউট্রনে যে পরিণত হয়, তখন আসলে আমাদের একটা ইলেকট্রন সেখান থেকে বের হয়ে যায়। আর এই প্রোটন থেকে যে নিউট্রনে একটা নিউট্রনের রূপান্তর নিচ্ছে, এটা রূপান্তর নেয় হচ্ছে কোয়ার্ক পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ আপ টুয়ার্কে আপ কোয়ার্কে সে ডাউন কোয়ার্কে রূপান্তরিত করে ফেলে। তা আমরা ইনশাল্লাহ, যদি কোনো মানে তোমাদের যদি সময় থাকে, কোয়ার্কের ভিডিওটা দেখে ফেলো। সেখানে মডার্ন ফিজিক্সের আমি খুব এক্সট্রিমলি এলাবোরেটেড ভাবে এবং এক্সটেন্ডেড ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো সেখানে আমরা দেখছিলাম যে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে বিটা রশ্মির যে নির্গমন হয়, সেটা হচ্ছে কি একটা দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ। এখন আমাদের যে বিজ্ঞানীরা আছে, আমরা যখনই কোনো একটা বস্তুকে সংজ্ঞায়িত করতে যাব, তাদেরকে যদি আমরা একটা শর্তের আন্ডারে নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়। তো সেই সুবিধা করার জন্য এই 4টা মৌলিক বলকে কিভাবে এক করা যায়, সেটা নিয়েও বিজ্ঞানীরা কাজ করছেন, এবং সেটাকে বলা হয় বলের একীভূতকরণ। এবং তারা দেখছেন যে দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বল, এই দুইটা বলকে একটা সংজ্ঞার আন্ডারে আনা যায়, বা এদের নেচার আসলে একই ধরনের। ঠিক আছে? তো তখন তারা এটাকে বলছে যে দুইটা বলকে তাইলে একসাথে আমরা বলবো ইলেকট্রোউইক বল। এই ইলেকট্রোউইক বল জিনিসটা কি, এবং কিভাবে এক হলো, দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বলের মধ্যে মিল কি, এইগুলো অনেক এলাবোরেটেড পড়া। ইনশাল্লাহ কোনো একটা অ্যাডভান্স কোর্স হলে আমি এইগুলো পড়ানোর অবশ্যই চেষ্টা করব। কিন্তু একাডেমিক যারা লেকচার দেখতে আসছে, তাদের হয়তো বা এইসব বিষয়ে আগ্রহ থাকবে না। তো সেই জন্য আমরা এটা হচ্ছে এখন স্কিপ করি। মূলত এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা যারা বিজ্ঞানীরা ছিলেন, যেমন ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক আব্দুস সালাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিফেন ওয়ার্নবার্গ এবং সেলডন লি গ্লাসো, এরা 3জন মিলে কিন্তু এটা নিয়ে গবেষণা করছিলেন, এবং এটাকে একটা সূত্রের আন্ডারে নিয়ে এসেছিলেন। যার কারণে 1979 সালে তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আমাদের এখান থেকে আসতে পারে বলের একীভূতকরণ কি, অথবা কোন দুইটি বলকে একই সংজ্ঞার আন্ডারে নিয়ে আসা গেছে। তাহলে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বল। এবং এই দুইটা বলকে একসাথে বলা হয় হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স বা ইলেকট্রোউইক বল। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আমরা হচ্ছে লেকচার ভিডিও রাখছি। আজকে আমরা পুরোপুরি থিওরি পার্টের উপর দিয়েই গিয়েছি। নেক্সট দিন থেকে আমরা একই সাথে মানে আমাদের নিউটন সাহেবের যে দ্বিতীয় সূত্র আছে, যেখান থেকে বলের পরিমাপ করা যায়, সেটা শিখবো। এবং একই সাথে থিওরি এবং ম্যাথমেটিক্সে আমরা ইনশাল্লাহ ঢুকে যাব। আমাদের মোটামুটি বল অধ্যায়টা শেষ করতে আমার ধারণা 7 থেকে 8টা লেকচারের দরকার হবে, সিকিউ এমসিকিউ সমস্ত ম্যাথ সলভ সহ। তো সেই পর্যন্ত আমাদের হয়তোবা 10 ঘন্টা বা 12 ঘন্টার একটা টোটাল লেকচার হবে। এবং আমি শিওর অনলাইনে যতগুলো ক্লাস আছে, তুমি যদি তার মধ্যে আমাদের এই ক্লাসটা করতে পারো ভাই, তাইলে তোমার যত ধরনের বল রিলেটেড প্রবলেম আছে সেগুলো সলিউশন হবে। আর আমরা যে প্লে লিস্টটা বানানোর চেষ্টা করতেছি, সব থেকে খেটে, সব থেকে প্রিমিয়াম লেভেলের 5-6টা বই পড়ার পরে, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে, অবশ্যই সবগুলো জ্ঞানী হচ্ছে বিভিন্ন, ইভেন তোমাদের যে 2008-9 সালের বইটা ছিল, ঠিক আছে, সেই পুরোনো বই ঘেটে আমরা একসাথে সব থেকে বেস্ট সংজ্ঞা, বেস্ট ম্যাথগুলো নিয়ে লেকচার ভিডিও বানানোর চেষ্টা করি। এবং তুমি হয়তোবা খেয়াল করো, তথাকথিত লেকচার ভিডিও থেকে আমাদের ভিডিওর কথাবার্তাগুলো অনেক
চেঞ্জেস আসে, অনেক ধরন ভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের কোনো পিআর টিম নাই বা প্রমোশনাল কোনো টিম নাই। তো তোমরাই হচ্ছে আমাদের প্রমোশনের মাধ্যম। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই তুমি তোমার ফেসবুকে, মেসেঞ্জারে, যেখানে যেভাবে পারো সেখানে তোমরা একটু ছড়াই দেওয়ার চেষ্টা করো। এবং আমরা এটা নিয়ে আসলে একটু কি বলা যায়, সংগ্রামও করছি, স্ট্রাগলও করতেছি, যেহেতু আমরা খুবই নতুন এবং আমরা আমাদের পড়াশোনাতেই বিজি থাকি, তারপর আবার স্লাইড বানানোর পরে এই প্রমোশন করার মতো অ্যাবিলিটি আমাদের নাই। তো তোমরা এই জায়গা থেকে অবশ্যই হেল্প করার চেষ্টা করো। এখানে আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, পুরো ফ্রি এডুকেশন। এবং আমরা চেষ্টা করতেছি যে অনলাইনে একটা টাইম আমরা একটা প্ল্যাটফর্মকে লক্ষ্য করতাম যারা 2005-6 সাল, 8 সাল, 9 সালের দিকে ভিডিও বানাতো। স্টিল আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় সেই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? কেননা সেটা এতটাই থিওরি বেসড। ইন্ডিয়ান কিছু লেকচার আছে, আমরা যতই ইন্ডিয়াকে বয়কট করি না কেন, কিছু টিচারকে অবশ্যই আমি ইন্ডিয়ার সম্মান করি। তো সেই সকল টিচারের ভিডিও এতটাই কোয়ালিটিফুল হয় যে সেগুলো দেখে আমার বেসিক খুবই ভালো একটা পর্যায়ে চলে যায়, ঠিক আছে? তো আমরাও চেষ্টা করতেছি যেন আমাদের বাংলা ভিডিও এমন তৈরি করা যায়, হ্যাঁ, যেখান থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট পাবো। তো তোমরা যদি নেক্সট টাইম পড়াশোনা করে ভালো করো, সেটাই আমাদের জন্য আসলে অনুপ্রেরণা। এই কারণে চেষ্টা করো যে এই জাতীয় যতগুলো আমাদের ফ্রি লেকচার আছে সেগুলো একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবে। এবং যেই পর্যন্ত পড়িয়েছি সেই পর্যন্ত একটু পড়ে কমপ্লিট করার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।